বাস স্ট্যান্ডে তাও কিছুটা ছায়া। টানা বৃষ্টির পর রোদটা জেদি বাচ্চার বায়নার মতো অসহ্য। জলে পচে ফুলে ওঠা রাস্তার ধারের আবর্জনা রোদের পরশে তাদের পচনের কুবাস ছড়াচ্ছে। এর মধ্যে ওপারের ফুটে ঠেলায় কাঁঠাল ভাঙছে ফলওয়ালা। ডুমো মাছির আজ অনুষ্ঠান। ভ্রমণ নাকে রুমাল চেপে বাঁ পাশের দিকে মুখ ফেরাতে দেখলো মোটর বাইক চালিয়ে এদিকে আসছে উৎস। সঙ্গে সঙ্গে মুখ ঘোরাতে হলো। মোটর বাইক পাশ দিয়ে চলে গেল। বাস আসতে উঠে পড়ল। বসার জায়গা নেই। ঠেলে ঠুলে উঠে কোনো রকমে ভিতর দিকে গলে দাঁড়িয়ে রইল একটা সিটের দিকে ভর করে। কাছাকাছি বাড়ি হলেও দেখা হলো বহুদিন বাদে, প্রায় মাস আড়াই। ভাবতে না চাইলেও বারবার মনে পড়ে যাচ্ছে উৎসর সোজা বাইক চালিয়ে পেরিয়ে যাওয়াটা। বাস কেন, আমি থাকতে? ছেলেদের বাইকে ঘুরতে দেখলে বাবা কি করবে জানো? বাবা দেখবে কি করে? বাবার স্টুডেন্ট প্রায় প্রত্যেক রাস্তার মোড়ে একজন করে থাকে, তা জানো? এই ছিল বছর 2 আগের কথা। তখন প্রেমে পড়েছে ভ্রমর। পরিচয় যে কলেজে প্রথম তা নয়। উৎস যখন সেকেন্ড ইয়ারে তখন 12 ভ্রমরের। দেখা হয়েছিল মাসতুতো বোন উজ্জয়িনীদের বাড়িতে। লম্বাটে মুখ, রোগাটে চেহারার, বেশ লম্বা, প্রায় 5'9" হবে। এরকম একটা ছেলে যে সব ব্যাপারে আগ্রহ নিয়ে কথা বলছে। ভয় ডর সংকোচ নেই। ভ্রমরের মেসোমশাইকে প্রায় চুপ করিয়ে দিয়ে রাজনীতি নিয়ে শিরা ফুলিয়ে কত কি বলল। তারপর শুরু করলো নিউক্লিয়ার ওয়েপন নিয়ে। সেই থেকে ন্যাটো থেকে নাসা, বকবক আর থামে না। মাসি একটা সময় এসে বিরক্ত হয়ে বললেন, উৎস, তুই যে এত বাবা ঠাকুরের মতো কথা বলিস, তোর প্রেমিকা জোটে? উৎসর গমরঙা মুখ রক্তিম আচমকা। মাথার পিছনে হাত ঘুরিয়ে বলল, উঠি আজ। মাসি হেসে বললেন, লজ্জা পেলি? ও বলল, প্রেম টেম আমার দরকার নেই। তখন উজ্জয়িনী আর ভ্রমরকে খিকখিক করে হাসতে দেখে ডাক ও চোখ জোড়া যেন লুকোতে চাইছিল। মুখ দেখে মনে হচ্ছিল পালাতে পারলে বাঁচে। ও চলে যেতে উজ্জয়িনীর মুখে শুনেছে পাড়ার ছেলে, একটু মাতব্বর গোছের। পাড়ার বাকি ছেলেরা ওকে লিডার বলে মেনে চলে। এখানে বেশ পপুলার। পরে ভ্রমররা ওদের ভাড়ার বাড়ি ছেড়ে যখন মাসির পাড়ায় একটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনে উঠল, তখন যথারীতি উৎস হয়ে গেল ওদেরও পাড়ার ছেলে। ওকে এড়িয়েই চলতো ভ্রমর। মনে হতো এত জ্ঞানের গভীরতায় ভ্রমর না ডুবে যায়। কিন্তু কলেজে এসেও যখন দেখলো কলেজেও তার বেশ রোয়াব। সেখানেও জুনিয়ররা উৎসদার পিছু পিছু ঘুরছে, আর সিনিয়ররা কোনো দরকারে ওকেই দায়িত্ব দিচ্ছে। তখন মন ছুটতে শুরু করেছিল ওরই দিকে। উৎসও যে একেবারে ওর প্রতি আগ্রহ ছিল না তা নয়, চোখাচোখি হলে তা টের পাওয়া যেত। তারপরে ধীরে ধীরে শিকারী বিড়ালটির মতন উৎসও এগোয় ভ্রমরের দিকে। এদিক সেদিক যাওয়া আসা দিয়ে শুরু হয়েছিল বন্ধুত্ব, আর ধীরে ধীরে আলাপচারিতা মস্তিষ্কে ভর করলো। তা প্রকাশিত হলো ওষ্ঠ চুম্বনে। কখন কিভাবে জানে না, তবে ছোট একটা চুমু পর্ব হয়েছিল দুজনার মাঝে। প্রেম তখন ঘন। স্বপ্ন বুননে গাঁথা হচ্ছে কত পরিকল্পনা, আশা আকাঙ্ক্ষা, আর এক অত্যাচার্য আন্ডারস্ট্যান্ডিং প্রকল্প। সবে কলেজ থেকে বাড়ি ফিরে সেই ঘোরেই তখন ভ্রমর। শপিং মল থেকে আইসক্রিম খেয়ে এসেছে, যেখানে ভ্রমরের পছন্দের ফ্লেভার না পাওয়া পর্যন্ত সব কটা কাউন্টার ঘুরে গেছে উৎস। হাতের লোমো টেডি বিয়ারে মুখ ডুবিয়ে নতুন গন্ধ নাক ভরে নিচ্ছে। ওর সব ভালো লাগা কেমন নিখুঁতভাবে খেয়াল করে ছেলেটা। মনে মনে দায়িত্ববোধ বাড়তে দেখছে তখন। ও পারবে তো ওর মতন যত্নশীল হতে? ঠিক তখনই কানে এলো শোরগোল। বাইরের যে ঘরে বাবা পড়ায় সেখানে হচ্ছে হাঙ্গামা। চটজলদি খাট থেকে নেমে পায়ে চটি জোড়া কোনো রকমে গলিয়ে বেরিয়ে আসতে ও তো অবাক। ভ্রমরের বাবার পেশা টিউশন। প্রায় 30 বছর ধরে উনি ছেলে মেয়ে পড়াচ্ছেন। খুব ভালো ওনার রেপুটেশন। আগের পাড়ায় সবাই শ্যামল স্যারের নামে ধন্য ধন্য করত। এই পাড়ায় আসার পরও ছাত্র সংখ্যা কমেনি। টিউশনের টাকাতেই চলে ভ্রমরের লেখাপড়া, ওদের ফ্ল্যাট কেনা, সব। কিন্তু আজ কি হলো হঠাৎ? আপনি এভাবে লোক ঠকিয়ে পয়সা নেবেন না স্যার, কে একজন বলছে। এক মহিলার গলা শোনা যাচ্ছে। চেঁচিয়ে বলছেন, ইনি ভুলভাল অঙ্ক করান, এই খাতায় আছে, নইলে আমার ছেলে কখনো ফেল করেনি তো। শ্যামলবাবু কিছু বলতে গেলে ওই ভিড় ঠেলে বেরিয়ে এলো উৎস। ক্ষণকালের জন্য একটা আশার আলো জ্বলেও নিভে যায় মুহূর্তে। ভ্রমর ভেবেছিল বাবার এই হেনস্থার সময় নিশ্চয়ই পাশে এসে দাঁড়াবে উৎস, কিন্তু উৎস তা করল না। উল্টে বলল, এভাবে তো চলবে না, এখানে ভুলভাল পড়িয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা চলবে না। শ্যামলবাবু রেগে বললেন, আমাকে তোমরা শেখাবে কাকে বলে পড়ানো? আমি 30 বছর ধরে এই পেশায় আছি, ওসব জানি না।
আপনি নয় পড়ানো ছাড়ুন, নয় যে 5জন ছেলে মেয়ে ফেল করেছে তাদের বিনা পয়সায় পড়িয়ে পাশ করাবার দায়িত্ব নিন। ভ্রমর রাগে উত্তেজনায় সেখানে এসে কিছু বলতে গেলে শ্যামল চোখ রাঙিয়ে বললেন, তুমি এখানে কেন এলে? ভিতরে যাও। কিন্তু বাবা, এরা তো তোমাকে অযথা হেনস্থা। শ্যামল চোখ স্থির রেখে মেয়ের দিকে এমন দৃষ্টি রাখলেন যেন বলতে চাইলেন, তোমার বাবা এসব বিতর্ক সামলাতে সমর্থ, তুমি এ ব্যাপারে নেহাতই অনভিজ্ঞ, তাই এখন বাধ্য ছাত্রীটির মতন কেবল শেখো। ভ্রমর যখন চলে আসছিল তখন শুনছিল একটা চ্যাংড়া ছোকরা শেয়ালের সুদ ধরে বলছে, টোল উঠিয়ে দেব কাকু, বুঝবে তখন ফারাকটা বাসমতি চাল আর রেশনের চালের স্বাদে। উৎস বলল, পড়াতে হলে অবশ্যই দায়িত্ববোধ থাকতে হবে, এরকম ইরেসপন্সিবল হলে কি করে চলবে। সেদিন ব্যাপারটা অনেক বচসার পর কেটে গিয়েছিল। শ্যামল ওই ফেল করা 5জন ছেলের দায়িত্ব নেয়নি। বাকি ছাত্রছাত্রীদের অভিভাবকরা ওনার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন, কারণ খাতায় যে ভুল অঙ্ক দেখানো হয়েছিল সেগুলো শ্যামলের করানো নয়। ঘটনা শান্ত হলো। এও জানা গেল আশেপাশে টিউশন সেন্টারগুলো স্টুডেন্ট পাচ্ছে না বলে চক্রান্ত করে এসব ঘটিয়েছিল। কিছুদিন কথা বন্ধ থাকার পর উৎস নিজেই যোগাযোগ করার চেষ্টা করেছিল ভ্রমরের সঙ্গে। মেসেজে লিখেছিল, পাড়ার ছেলেরা ধরেছিল শ্যামল স্যার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন, তাই একটা বিহিত করা দরকার। উৎস সেই জন্যই প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু ওই প্রতিবাদ ওদের সম্পর্কে ছেদ ফেলবে কেন? মেসেজের কোনো উত্তর ভ্রমর দেয়নি। উৎসর ফোন কলও রিসিভ করেনি। কলেজেও কথা বলার চেষ্টা করলে মুখ ফিরিয়ে নিত ভ্রমর। এসবে অধৈর্য হয়েই উৎস হাত টেনে বলেছিল, অন্যায়ের প্রতিবাদ করা ভুল, তার জন্য তুই সম্পর্ক রাখবি না? কারণ যার বিরুদ্ধে আমি কথা বলছি সে তোর বাবা? এটা কেমন লজিক? বুকের উপর দুহাত আড়াআড়িভাবে রেখে ভ্রমর জবাব দিয়েছিল, অন্যায়ের প্রতিবাদ করার তোমার আর আমার ধরন সম্পূর্ণ আলাদা। তারপর হাঁটা দিয়েছে পিছন ফিরে। উৎস বোধহয় পরে জানতে পেরেছিল কোনো এক কোচিং সেন্টারের ষড়যন্ত্রের কথা। ওই ফেল করা ছেলেদের একটা ছিল সেই কোচিং সেন্টারের কাছের লোকে চেনা জানা, পয়সা খেয়ে তারা ওই ঘোট পাকিয়েছিল। তাই কলেজ করিডর দিয়ে যাওয়ার সময় যখন সবার সামনে ভ্রমরের হাত ধরে উৎস বলল, একটা ভুল সবাই মাপ করে, নে কান ধরছি, বাঁ হাতে নিজের কানের লতিতে 2 আঙুল ছুঁয়ে যখন ডান হাতে ভ্রমরের হাত ধরেছিল উৎস, তখন কেন জানি ভয়ঙ্কর রাগ হয়েছিল ওর উপর। যেন ওর বাবার এতগুলো ছেলে মেয়ের মাস্টারমশাইয়ের সম্মান ওর কাছে ছেলে খেলা। সেদিনের ওই অপমান আর শোরগোলের পর শ্যামল বেশ অসুস্থ হয়ে পড়েছেন। সম্পূর্ণ সুস্থ সবল লোকটার ব্লাড সুগার ধরা পড়েছে, বেড়েছে প্রেশার। এখন সে রোগীদের মতো নিত্য বড়ি গিলছে, যা হয়তো আরও 10-15 বছর বাদে হতো, তা এখন থেকেই ধরতে হলো। ওকে মনে হচ্ছিল এসবের জন্য দায়ী একমাত্র কালপ্রিট। তাই নিজের হাতটা ওর হাত থেকে ছাড়িয়ে সপাটে ওর গালে একটা চড় কষিয়ে দিয়েছিল ভ্রমর। বলেছিল, সরি উৎস, যদিও আমি এই কাজটা ভুল করেছি বলে মনে করছি না। মুহূর্তে চোখ মুখ লাল হয়ে গিয়েছিল ওর। একটা আক্রোশে তেড়ে আসতে গিয়েও কিভাবে নিজেকে সংযত করে নিয়েছিল। আশপাশের প্রায় 20-25 জন বা তারও বেশি ছেলে মেয়ে দাঁড়িয়ে দেখেছিল পুরো ঘটনাটা। আজ ওসব দিন স্মৃতি। আর কদিন বাদে হয়তো ব্যাঙ্গালোরে চলে যেতে হবে, একটা চাকরি হওয়ার সুযোগ আছে। বাস থেকে নেমে ওর অফিসের দিকে হাঁটা দিল ভ্রমর। একটা দিন অহেতুক মন খারাপ করিয়ে দেয়। অফিসে বসে যখন নতুন প্রজেক্টের মার্কেটিংয়ের কি পয়েন্টগুলোর দিকে নজর বোলাচ্ছে তখন ফোন এলো রাজনের। কিছুদিন হলো রাজনের সঙ্গে ডেট করছে ভ্রমর। রাজনদের বাড়িও ওদের বাড়ির কাছেই, অথচ ভালোভাবে জানা পরিচয় হয় দীঘায় গিয়ে। পাড়ার গ্রুপ ট্রিপ ছিল, সেই ট্রিপেই রাজনের সঙ্গে আলাপচারিতা শুরু হয়। ফোনে রাজন বলল, আজ অফিস থেকে ফিরে একসঙ্গে ডিনারে যাবে? কিছুক্ষণ ভেবে ভ্রমর বলল, আজ বাড়িতে মাসি মেশোর আসার কথা। রাজন হাসল, তোমার আত্মীয় পর্ব আর তুমি। ফোন রেখে দিল রাজন। ভ্রমর ভাবছিল কেন বলল মিথ্যে। মাসি মেশো আসার কথা নেই, ওরা এখন উজ্জয়িনীর বাড়ি। উজ্জয়িনীর বিয়ে হয়েছে কানপুরে, ওখান থেকে হুট করে কেন তারা কলকাতায় আসবে। কিন্তু ডিনারে যেতেও যে একেবারে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে ঘরে গিয়ে চুপটি করে শুয়ে থাকে। তাই করলো, যদিও বাড়ি না গিয়ে গেল রাজনের বাড়ি। ওকে মিথ্যে বলে পরে খারাপ লাগছিল। ওর বাড়ি গিয়ে নয় সামনাসামনি বলবে ওর মন ঠিক ছিল না, তাই ডিনারের জন্য বাহানা করেছিল, যদিও তার দরকার ছিল না। অফিস থেকে বেরোতে গুড়ি গুড়ি বৃষ্টি পেল। রাস্তাটা পুরো ভিজে, সঙ্গে ছাতা ছিল। ছাতা মাথায় একটা অটোয় উঠে পড়েছে।
মনে মনে ঠিক করেছে কিছুক্ষণ গল্প করে বেরিয়ে আসবে। এই বৃষ্টির মধ্যে আর ডিনারে যাবে না। যদিও রাজনের গাড়ি আছে, নিশ্চয়ই জোর করবে ও। আজ ভালো ড্রেসও সে পরে আসেনি। এত সাদামাটাভাবে বাইরে ডিনারে যেতে ইচ্ছে হয়? অবশ্য এত ভাবনার যে চির সমাপ্তি হতে চলেছে তা রাজনের বাড়ি আসার আগে পর্যন্ত ভ্রমরের জানা ছিল না। রাজনের বাড়ির দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল। বেশিরভাগ দিনই ওদের সদর দরজা ভেজানো থাকে। সদর দরজা পেরোলে ছোট্ট উঠোন, তারপর বারান্দা, আর পাশাপাশি দুটো ঘর, এরকমই দোতলাটাও। রাজনরা অবস্থাপন্ন বাড়ির লোক। ওর বাবার দুটো ভাতের হোটেল রয়েছে কলকাতায়। রাজনের ট্রাভেল এজেন্সির বিজনেস। পাড়ার দীঘার ট্রিপটা রাজন ট্রাভেল এজেন্সির বাসেই হয়েছিল। রাজন দোতলায় থাকে। এ বাড়িতে এলে ভ্রমর সোজা ওদের দোতলায় গিয়ে আগে রাজনের মার সঙ্গে দেখা করে, তারপর সেখানে আসে রাজন। একসঙ্গে গল্প করে বেরিয়ে যায় দুজনে। আজও সেরকমই ভেবে দোতলায় উঠতে গিয়েও পা থেমে গেল ভ্রমরের। একতলার বারান্দায় উঠতেই যে ঘরটা, সেই ঘরের পর্দাটা হাওয়ায় সরে সরে যাচ্ছিল, আর সেখানে আকস্মিক চোখ পড়তে বুকটা ধক করে উঠল। রাজন আর ওদের বাড়ির কাজের মেয়ে লতা। ওদের অবস্থা গা ঘিনঘিন করার জন্য যথেষ্ট। ভাবলো দ্রুত সেখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু মনে হলো রাজনকে জানানো দরকার। ও সত্য সম্পর্কে ভ্রমর অনবগত নয়। পর্দা একটানে সরিয়ে দিতে ওরা দুজনে চমকে উঠেছে। রাজন হতভম্ব তাকিয়ে। লতাকে উদ্দেশ্য করে ভ্রমর বলল, নিজেকে নষ্ট করিস না, খেটে যখন খাচ্ছিস তখন আবার এসব কেন? চলে আসছিল ভ্রমর। ওর পিছু পিছু ছুটে এলো রাজন। গায়ে শার্ট চাপাতে চাপাতে বলছে, ওই আমায় সিডিউস করছিল। ফর আ মোমেন্ট আমি সেন্স হারিয়েছিলাম। থ্যাংক টু ইউ, আমায় ঠিক সময়ে এসে রক্ষা করার জন্য। ভ্রমর, আমি তোমার কাছে কি করে যে ধন্যবাদ জানাই। লিসেন ভ্রমর। রাজন হাতটা টানতে গেল ভ্রমরের। ভ্রমর হাত ছাড়িয়ে নিল, বলল, ইউ ডিজার্ভ আ টাইট স্ল্যাপ, কিন্তু সেজন্য তোমায় টাচ করতে হবে। তাতে আমার ঘেন্না করবে। হোপ আমাকে আর ফোন করবে না, কারণ তোমার লাইফে আশা করি বুলবুলের কমতি হবে না। পা চালিয়ে যাচ্ছিল ভ্রমর। বেশ কিছুটা একটানা হেঁটে আসার পর হঠাৎই একটা চেঁচামেচি শুনল। ওদের পাড়ার মোড় থেকে আসছে মনে হয়। উত্তেজিত ইন্দ্রিয় সজাগ, গতি মন্থর হয়েছে পায়ের। ধীরে ধীরে এগিয়ে যেতে পাড়ার ধীরেন মল্লিকের বাড়ির সামনে গিয়ে দেখলো একটা ছেলে ছুটে আসছে। পিছনে আসছে উৎস। ছেলেটা হঠাৎ গতি থামিয়ে উল্টো দিকে ঘুরে কি একটা উৎসর হাতে ধরিয়ে আবার ছুটল। একেবারে ভ্রমরের গা ঘেঁষে ছুটে বেরিয়ে গেল। মোড়ের মুখে লাইট পোস্টের পাশ দিয়ে যাওয়ার সময় মুখটা স্পষ্ট দেখেছে। বাঁ চোখের নিচে একটা ছড়ানো জরুল ছিল। উৎস চিৎকার করে বলল, দাঁড়া বলছি। তারপরই একটা হল্লা। ভ্রমর ছুটল সেদিকে। পাড়ার বাড়িগুলো থেকে বেরিয়ে আসছে এক একজন। আর্তস্বর শোনা গেল একজনের। আবার ছুটল সেদিকে। ওর সঙ্গে অনেকেই এলোমেলো ছুটছে সেদিকে। চারপাশ তখন অন্ধকার। যতটুকু আলো আসছে তা লাইট পোস্টের। বৃষ্টিতে তার মধ্যে বেশ কয়েকটা অকেজো। মোবাইলে টর্চ জ্বেলেছে কেউ কেউ। একটা উশৃঙ্খল। তারা যেদিকে ছুটছিল সেদিকে খানিকটা যেতে পরে একটা 4 কাঠার মতো খালি জমি, নবারুণ মজুমদারের জমি। তারা প্রায় সকলে দুবাইবাসী। বর্ষায় সেখানে কোমর পর্যন্ত লম্বা জংলি ঘাসে ভরেছে। অজস্র কচু গাছের ভিতরে একটা সাদা মতন কিছু দেখা যাচ্ছিল। সেদিকে টর্চ ফেলতে একেবারে হাড়হিম করা দৃশ্যে হতবাক ভ্রমর সমেত আরও সকলেই। সাদা ফতুয়া রক্তে ভেজা। রক্তাক্ত অবস্থায় পড়ে রাজনের বাবা বিমান চৌধুরীর লাশ। সবাই যখন চোখ চাওয়াচুই করছে তখন উৎসর দিকে চোখ পড়তে দেখে ওর হাতে ধরা রক্তমাখা ছুরি। চিৎকার করে উঠল একটা অল্প বয়সী মেয়ে, ও মেরেছে, ওই দেখো খুনি। একসঙ্গে উৎসর দিকে তখন 10-20 জোড়া চোখ। হাত থেকে ছোড়া পড়ে গেল উৎসর। কাঁপা গলায় বলল, আমি কিছু করিনি, ওই একটা ছেলে, আমার সামনে ঘটেছে। পাড়ার বয়োজ্যেষ্ঠ তিমির বসু বললেন, উৎস পাড়ার ছেলে, ও কেন? না না, ওই রাজনের সঙ্গে ভ্রমর ঘোরে সেই রাগে। এক মহিলার গলা। সেও পাড়ার মঞ্জু কাকিমা। সবাই উৎসকেই সন্দেহ করছে। ভ্রমর বলল, আমি দেখেছি সেই ছেলেটাকে। তাহলে দুজনের মিলমিশ যোগ হবে। ভিড়ের মধ্যে একটা ভাঙা গলা কথাটা বলল। ভ্রমরের মাথা ঘুরছিল। এদের সবার গলা চেনা, কিন্তু এদের কাউকে যে চেনে না ভ্রমর। পুলিশ এলো ঘটনাস্থলে। কোনো কথা না শুনেই অ্যারেস্ট করলো উৎসকে। পাড়ার কেউ তেমন কিছু বলতে পারছে না, কিন্তু বিমান চৌধুরীকে যে ছোড়া দিয়ে মারা হয়েছে তার ধরা ছিল উৎসর হাতে। তাছাড়া উৎসর হাতে রক্ত ছিল।
হাজারবার নিজেকে নির্দোষ হওয়ার কথা বললেও শুনতে চাইছিল না পুলিশ। কেস কোর্টে ওঠা না পর্যন্ত বেল নামঞ্জুর করা হলো। প্রথম শুনানিতে অবশ্য উইটনেস হিসেবে নিজের বক্তব্য কোর্টে রাখল ভ্রমর। ও যা দেখেছে সেদিন তাই বলল। যে ছেলেটি ছুটে পালাচ্ছিল তার বর্ণনাও দিল পুলিশকে। মোটা টাকার বন্ডে উৎস বেল পেল। ভ্রমরের দেওয়া বর্ণনায় ধরা পড়ল ছেলেটা পাঁশকুড়ায় বাড়ি, ভাড়া করা খনি, বয়স 23, 17 বছর বয়স থেকে মার্ডার করছে। পরে ইনভেস্টিগেশনে জানা গেল বিমানকে মার্ডার করার কন্ট্যাক্ট দিয়েছিল ওদের পুরনো বিজনেস রাইভাল কুন্তল ঘোষ। তার অবস্থা এখন পড়ন্ত। যদিও একসময় সে বিমান চৌধুরী চাইতে অনেক বেশি টাকার মালিক ছিল। প্ল্যান ছিল দোষটা রাজনের ঘাড়ে চাপিয়ে এদের বিজনেস হাতাবার। মুশকিল হচ্ছিল বিমানকে একা ধরা। সবসময় হোটেলে রমরমা পরিবেশে থাকে সে, শুধু শনিবার সন্ধ্যায় তাসের আড্ডায় যায় বিমান। বাড়ি থেকে তাসের আড্ডার মাঝের পথেই ওকে ধরার টার্গেট ছিল ভাড়াটে খুনির। তাসের আড্ডা থেকে বাড়ি ফিরতে রাত হতো। সেই সময়টাই ওঁত পেতে বসেছিল সে ওই ফাঁকা জমির ভিতরের ঝোপে। কিন্তু রাস্তায় মার্ডার করার সময় হঠাৎই উৎস এসে পড়ায় ছেলেটা যখন দেখছিল চেঁচামেচিতে পাড়ার লোক বেরিয়ে আসবে, তখন ছোড়াটা উৎসর হাতে ধরিয়ে ও পালিয়েছিল। উৎসর উকিল বলল ওর আর ভয় নেই, পরবর্তী হেয়ারিংগুলোই ওর ফেভারেই জাজমেন্ট আসবে। কোর্ট থেকে যখন ভ্রমর বেরিয়ে আসছিল তখন উৎস পিছু ডাকলো। ভ্রমর ফিরে তাকালে ও বলল, তুমি চাইলে আমার হয়ে সাক্ষী নাও দিতে পারতে। ভ্রমর চুপ করে রইল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ও যখন ফিরে আসছিল তখন উৎস বলল, সেদিনের চাইতে আজকের থাপ্পড়টা অনেক বেশি জোরালো ছিল ভ্রমর। ভ্রমর হাঁটা দিল। ফিরে এলো বাড়ি। এই ঝামেলাটার জন্য চাকরিটা অনেক দিন ঝুলেছিল। শেষে অফারটা ছেড়ে দিতে হলো। প্রায় 1 বছর চলল কেসটা। আবার নতুন করে অ্যাপ্লাই করেছিল ওই একই কোম্পানিতে। সিলেকশন হয়ে গেছে। একটা চরম আত্মতৃপ্তিতে ঘরের সবচাইতে প্রিয় জায়গা ওর ব্যালকনিতে দাঁড়িয়ে যখন দূরের কালোই মাখানো আকাশটাকে দেখছিল, তখন শ্যামল স্যার পিঠে হাত রাখলেন মেয়ের। বললেন, রাজনের সঙ্গে তোর মেলামেশা আমার ভালো লাগতো না। ছেলেটা ভালো নয় আমি জানতাম, কিন্তু চাইছিলাম তুই নিজে ওকে চেন। আমার বিশ্বাস ছিল তুই ঠিক বুঝতে পারবি। চুপ করে রইল ভ্রমর। শ্যামল বললেন, উৎস আমাকে তোদের কথা সব বলেছে। মানুষ মাত্র ভুল হতেই পারে, কিন্তু আমার জন্য তুই কোনো কড়া পদক্ষেপ নিস না। মানুষকে একসময় ফ্লেক্সিবল হতেই হয়। ভ্রমর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সামনের উইকে ব্যাঙ্গালোরে যাচ্ছি বাবা। একটা নতুন জব পেয়েছি। স্যালারি এখানের চাইতে অনেক বেশি। সে আমি জানি, কিন্তু তুই কথা ঘোরাচ্ছিস। আমি উৎসর কথা বলছিলাম। ভালোবাসা শ্রদ্ধা দুই যে বড় দরকার একটা সম্পর্ককে চিরস্থায়ী করার জন্য। উৎসর প্রতি যে শ্রদ্ধা রাখা মুশকিল বাবা। শ্যামল দীর্ঘশ্বাস ফেললেন। তার পুরনো স্বভাব মতো স্থির দৃষ্টি রেখে ভ্রুজোড়ায় সামান্য ভাঁজ ফেলে যেন বোঝাতে চাইলেন আর একটু ভাবা উচিত। ভ্রমর বলল, কিছু কিছু ঘটনার জীবনে এমন দাগ ফেলে যা মোছা কঠিন। শ্যামল ক্লান্ত স্বরে বললেন, মাপ করা কি যায় না? শব্দ করে এরোপ্লেন পেরোলো সে সময়। সেদিকে তাকালো ভ্রমর, যেমনটা ছোটবেলায় তাকাতো। তাকিয়ে রইল। হয়তো ফেলে আসা ছোটবেলার দিকে। মাপ করে দেবে? বড় কঠিন ভ্রমরের কাছে। এতক্ষণ শুনলেন রিমা বিশ্বাসের লেখা গল্প কঠিন। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।